দশম শ্রেণীর ব্যাকরণের প্রথম অধ্যায় হল কারক ও অকারক সম্পর্ক। কারক কাকে বলে তা তোমরা আগের ক্লাসগুলোতেই পড়েছ, অতএব তার শ্রেণীবিভাগ ইত্যাদি আলোচনায় যাচ্ছি না। প্রথমেই চলে আসছি কর্তৃকারকের বিভিন্ন শ্রেণীবিভাগ সংক্রান্ত আলোচনায়। এগুলো তোমরা আগের ক্লাসে শেখোনি, এই ক্লাসে নতুন শিখবে। প্রথমেই কর্তার প্রকারভেদ। এই কর্তার প্রকারভেদের মধ্যে প্রথমে রয়েছে কর্তৃবাচ্যের কর্তা। এই কর্তৃবাচ্যের কর্তাকে উক্ত কর্তাও বলা হয়। এই উক্ত কর্তা ব্যাপারটা কি? খুবই সিম্পল। আমরা নর্মালি কর্তৃকারকের উদাহরণ দিতে যে ধরনের বাক্য ব্যবহার করি, কীরকম? আমি পড়ছি, এটা কর্তৃবাচ্য, এবং এই কর্তৃবাচ্যের যে কর্তা অর্থাৎ আমি, তাই হলো উক্ত কর্তা বা কর্তৃবাচ্যের কর্তা। আচ্ছা, বাচ্য কনসেপ্টটা তোমরা এখনো শেখোনি। বাচ্য হচ্ছে ইংরেজিতে যাকে বলে ভয়েস। ইংরেজিতে ভয়েস দু প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কর্তৃবাচ্য, আর প্যাসিভ ভয়েস হচ্ছে কর্মবাচ্য ও ভাববাচ্য। তাহলে এই অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ কর্তৃবাচ্যের যে কর্তা, তাকে আমরা বলছি উক্ত কর্তা। কীরকম? আমি পড়ছি, সে লিখছে, তারা ছবি আঁকছে, ওরা কাজ করে, ইত্যাদি সবই। এরপরে আসছে উহ্যকর্তা। আচ্ছা, উহ্যকর্তার সঙ্গে অনুক্ত কর্তা গুলিয়ে ফেলবে না, দুটো আলাদা। এবার মাধ্যমিকে কিন্তু অনুক্ত কর্তা এবং উহ্যকর্তা দুটি জায়গা থেকেই প্রশ্ন এসেছে। উহ্যকর্তা হচ্ছে যখন উহ্য মানে যেটা বলা হয়নি, যেটা অব্যক্ত রয়েছে। যেমন ধরো বললাম যে চলো যাই। এই যে চলো যাই, কারা যাবে? বলতে চাইছি চলো আমরা যাই। আমরা কথাটা বলিনি, আমরা কথাটা উহ্য রয়েছে, তাই জন্য এটা হলো উহ্যকর্তা। পড়তে বসো, বলতে চাইছি তোমরা পড়তে বসো, কিন্তু তোমরা কথাটা বলিনি, তাই জন্য এই তোমরা যেহেতু বলিনি, তোমরা যেহেতু উহ্য, তাই এটি উহ্যকর্তার উদাহরণ। এরপর রয়েছে অনুক্ত কর্তা। আমরা এর আগে বলেছিলাম কর্তৃবাচ্যের কর্তাকে বলছি উক্ত কর্তা, মানে অ্যাক্টিভ ভয়েসের কর্তা উক্ত কর্তা। যেমন ওরা কাজ করে, সে ভাত খায়, তারা গান গাইছে। আর অনুক্ত কর্তা তাহলে কর্মবাচ্য এবং ভাববাচ্যের কর্তা, মানে প্যাসিভ ভয়েসের যে কর্তা, যে কর্তা প্রধানভাবে উক্ত হয় না। কীরকম? যেমন ধরো আমার দ্বারা এ কাজ হবে না। যদি অ্যাক্টিভ ভয়েসে বলতাম তাহলে হতো আমি এ কাজ করব না বা আমি এ কাজ করতে পারবো না। তা না বলে বলছি আমার দ্বারা এ কাজ হবে না, ভয়েসটা চেঞ্জ করে বলছি। এই যে আমার দ্বারা এ কাজ হবে না, তার মানে এই বাক্যটা কর্মবাচ্য, তাই জন্য এখানকার যে কর্তা আমার, এইটা হচ্ছে অনুক্ত কর্তা। কর্মবাচ্য এবং ভাববাচ্যে কর্তা প্রধানভাবে উক্ত হয় না বলে এই কর্তাকে বলে অনুক্ত কর্তা। এরপরে আসছে প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তা। প্রযোজক শব্দটা আমরা সবাই শুনেছি সিনেমার সূত্রে। সিনেমার যিনি প্রডিউসার, তাকে বাংলায় বলে প্রযোজক। প্রডিউসার কি নিজে সিনেমা বানান? তা তো নয়। সিনেমা বানান ডিরেক্টর। প্রডিউসার টাকা পয়সা দিয়ে ডিরেক্টরকে সিনেমা বানাতে সাহায্য করেন। প্রযোজক কর্তার কাজটাও ঠিক তাই। প্রযোজক কর্তা নিজে কোনো কাজ করে না, অন্যকে কাজ করতে সাহায্য করে। কীরকম? বাবা ছেলেকে অঙ্ক করাচ্ছেন, এক্ষেত্রে বাবা হচ্ছে প্রযোজক কর্তা। বাবা নিজে অঙ্ক করছেন না, ছেলেকে অঙ্ক করাচ্ছেন, তাই জন্য বাবা প্রযোজক কর্তা। আর যে নিজে কাজটা করছে, অন্য কারোর সাহায্য নিয়ে যে নিজে কাজটা করছে, সে হচ্ছে প্রযোজ্য কর্তা। মানে বাবা ছেলেকে অঙ্ক করাচ্ছেন, ছেলে হচ্ছে প্রযোজ্য কর্তা। এরকম আরও হতে পারে। কীরকম? মা শিশুকে গান শেখাচ্ছেন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। মা চাঁদ দেখাচ্ছেন বা মা গান শেখাচ্ছেন, নিজে চাঁদ দেখছেন বা গান শিখছেন নয়। কাজটা করছে শিশুটি, মা জাস্ট সাহায্য করছেন। যিনি সাহায্য করছেন তিনি হচ্ছেন প্রযোজক কর্তা,
এবং যাকে করানো হচ্ছে কাজটা বা অন্যের সাহায্য নিয়ে যে কাজটা করছে সে হচ্ছে প্রযোজ্য কর্তা। এরপর সমধাতুজ কর্তা। দেখো, সমধাতুজ নামেই স্পষ্ট। সম অর্থাৎ সমান, একই, ধাতুজ মানে ধাতু থেকে জাত। একই ধাতু থেকে যখন কর্তা এবং ক্রিয়াপদ উৎপন্ন হয়, নিষ্পন্ন হয়, তখন তাকে বলে সমধাতুজ কর্তা। কীরকম? যেমন ধরো, গায়ক গাইছে, গায়ক এবং এই যে গাইছে, এই গায়ক গাইছে, এই দুটোই একই ধাতু থেকে সৃষ্টি হচ্ছে। আবার ধরো, রাঁধুনি রাঁধছে, রাঁধুনি রাঁধছে, একই ধাতু থেকে সৃষ্টি হয়েছে। অতএব এই কর্তা মানে গায়ক বা রাঁধুনি, এটা হচ্ছে সমধাতুজ কর্তা। এরপর চলে আসছি ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা পড়তে হলেই তার সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে সহযোগী কর্তার কথা। ব্যতিহার এবং সহযোগী দুটি ক্ষেত্রেই দুজন থাকবে, দুজন মিলে কোনো একটা কাজ করা হবে। ব্যতিহারের ক্ষেত্রে দুজনের মধ্যে বিবাদ, কলহ, ঝগড়া, মারামারি এই জাতীয় কিছু হলে তাকে বলা হচ্ছে ব্যতিহার। আর দুজন মিলেমিশে সহযোগিতায় কোনো কাজ করলে তাকে বলা হচ্ছে সহযোগী। কীরকম? রাজায় রাজায় যুদ্ধ হয়, দুজন করছে কাজটা, দুটি রাজা, কিন্তু দুজন মিলে ঝগড়া করছে, যুদ্ধ করছে, মারামারি করছে, তাই রাজায় রাজায় যুদ্ধ হয়, এটা হচ্ছে ব্যতিহার কর্তা। কিন্তু রাজায় রাজায় সন্ধি হয়, সেই রাজারাই রয়েছে কিন্তু রোলটা বদলে গেছে, তারা আর মারামারি করছে না, তারা সহযোগিতায় কাজ করছে, তখন সেটা হয়ে যাচ্ছে সহযোগী কর্তা। এরকম আরও হতে পারে। কীরকম? যেমন ধরো, দুই ভাই মারামারি করছে বা ভাইয়ে ভাইয়ে মারামারি করছে, ভাইয়ে ভাইয়ে তাহলে ব্যতিহার কর্তা। আবার ভাইয়ে ভাইয়ে গান গাইছে, সেই ভাইই রইল কিন্তু তারা এবার একসঙ্গে কোনো কিছু করছে, তাই জন্য তারাই এবার হয়ে গেল সহযোগী কর্তা। ধরো, বাঘে গরুতে এক ঘাটে জল খায়, বাঘ এবং গরু দুজনে মিলে একটা ঘাটে জল খাচ্ছে, অর্থাৎ সহযোগিতায় কোনো কাজ করছে, হয়ে গেল সহযোগী কর্তা। ওকে নিয়ে যমে মানুষে টানাটানি চলছে, যম এবং মানুষ দুজনে মিলে কাউকে নিয়ে টানাটানি করছে, এটা আবার সহযোগিতা হলো না, এটা আবার বিবাদ, দ্বন্দ্ব, মারামারি পর্যায়ে চলে গেল, শত্রুতা পর্যায়ে চলে গেল, সুতরাং এটা আবার হয়ে গেল ব্যতিহার কর্তা। এরপর নিরপেক্ষ কর্তা। নিরপেক্ষ কর্তা ব্যাপারটা বেশি ইন্টারেস্টিং। যখন কোনো একটা বাক্যের সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া দুটোই থাকে এবং দুটো ক্রিয়ার আবার দুটো আলাদা কর্তাও থাকে, তখন অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় নিরপেক্ষ কর্তা। কীরকম ব্যাপারটা? যেমন ধরো, তুমি বললে বলে আমি যাব, তুমি বললে বলে আমি যাব। এক্ষেত্রে বাক্যে দুটি ক্রিয়া রয়েছে, একটি সমাপিকা এবং একটি অসমাপিকা। আমি যাব, এই যাব হচ্ছে সমাপিকা ক্রিয়া, তার কর্তা হচ্ছে আমি। আবার বললে, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, তার কর্তা হচ্ছে তুমি। তাহলে বাক্যে দুটি ক্রিয়া, সমাপিকা এবং অসমাপিকা, এবং তাদের কর্তা দুটি আলাদা। এবার অসমাপিকা ক্রিয়ার যে কর্তা অর্থাৎ তুমি, সেইটা হচ্ছে তাহলে নিরপেক্ষ কর্তা। এরকম আরও কি উদাহরণ হতে পারে? দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বোঝে না। বোঝে না, তার মানে এই বোঝে না এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আবার থাকতে, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। কে বোঝে না? মানুষ, তাহলে মানুষ হচ্ছে সমাপিকা ক্রিয়ার কর্তা। আবার এদিকে হচ্ছে কি থাকতে বা কে থাকতে, উত্তর হচ্ছে দাঁত, তাহলে সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়ার কর্তা। তাহলে এই অসমাপিকা ক্রিয়ার কর্তা দাঁত, এটা হচ্ছে নিরপেক্ষ কর্তা। এরপর বাক্যাংশ কর্তা। বাক্যাংশ কর্তার সঙ্গে আমরা একসঙ্গে আলোচনা করব উপবাক্যীয় কর্তা। বাক্যাংশ আর উপবাক্য দুটো প্রায় কাছাকাছি। বাক্যাংশের ইংরেজি হচ্ছে ফ্রেজ আর উপবাক্য হচ্ছে ক্লজ।
ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য কোথায়? এই ফ্রেজ মানে বাক্যাংশের মধ্যে কোনো সমাপিকা ক্রিয়া থাকবে না, এটা একটা বাক্যের অংশ মাত্র, নিজে কোনো বাক্য নয় বা প্রায় বাক্যের মতো এমন নয়। কীরকম? যদি একটা উদাহরণ নিই, সচিনের দুর্দান্ত শতরান ভারতকে ম্যাচে ফিরিয়ে দিল। সচিনের দুর্দান্ত শতরান এইটা হচ্ছে একটা বাক্যাংশ। এক্ষেত্রে দেখো, সচিনের দুর্দান্ত শতরান এর মধ্যে কিন্তু কোনো ক্রিয়াপদ নেই, সুতরাং এটা বাক্যাংশ, এটা একটা ফ্রেজ। এবার এই একটা গোটা বাক্যাংশ এটাই আবার কর্তা হিসেবে কাজ করছে। সচিনের দুর্দান্ত শতরান ভারতকে ম্যাচে ফিরিয়ে দিল। কে ভারতকে ম্যাচে ফিরিয়ে দিল? সচিন? না, সচিনের দুর্দান্ত শতরান এই পুরোটা হচ্ছে একটা ফ্রেজ মানে বাক্যাংশ হিসেবে কাজ করছে, তাই জন্য এটি বাক্যাংশ কর্তা। এভাবেই উপবাক্যীয় কর্তা মানে একটি ক্লজ যখন কর্তা হিসেবে কাজ করে। কীরকম সেটা? যেমন ধরো, যাদের খিদে পেয়ে গেছে তারা খেয়ে নাও। আমরা বলেছিলাম উপবাক্যে সমাপিকা ক্রিয়া থাকবে, দেখো আছে। যাদের খিদে পেয়ে গেছে, গেছে একটা সমাপিকা ক্রিয়া। তারা খেয়ে নাও, কারা খেয়ে নেবে? যাদের খিদে পেয়ে গেছে। সুতরাং একটি উপবাক্য প্রায় একটা বাক্য, সেটা একটা ক্লজ, সেটা কর্তা হিসেবে কাজ করছে, তাহলে এটি হচ্ছে উপবাক্যীয় কর্তা। এরপর বহুক্রিয়ার এক কর্তা। বহুক্রিয়ার এক কর্তা নামেই বুঝতে পারছি অনেকগুলো কাজ, কর্তা একটি মাত্র মানুষ বা একজন। কীরকম সেটা? যেমন ধরো, মেয়েটি শুধুই গাইছে, নাচছে, হাসছে আর খেলছে। এটা মেয়ে না বলে শিশু বললে ব্যাপারটা আরও ভালো হয়। শিশুটি শুধুই গাইছে, নাচছে, হাসছে আর খেলছে। অনেকগুলো কাজ, গাওয়া, নাচা, হাসা, খেলা সবটাই করছে একটি কর্তা। আবার দেখো, এক ক্রিয়ার বহু কর্তা। কাজ একটা কিন্তু কর্তা অনেকগুলো। কেমন? প্রত্যহ জিনিসের দাম, সাধারণ মানুষের কষ্ট একই সঙ্গে বেড়ে চলেছে। প্রত্যহ জিনিসের দাম, সাধারণ মানুষের কষ্ট, দুটো আলাদা আলাদা কর্তা, একই সঙ্গে বেড়ে চলেছে, এটা একটিমাত্র ক্রিয়াপদ। কর্মকর্তৃবাচ্যের কর্তা যখন কর্মকর্তা রূপে কাজ করে। কীরকম ব্যাপারটা? শঙ্খ বাজছে। শঙ্খ কি সত্যি একা একা বাজতে পারে? কেউ বাজায় তাই শঙ্খ বাজে। শঙ্খ কর্ম আসলে, কিন্তু মনে হচ্ছে সে যেন নিজেই কর্তা হিসেবে কাজ করছে, তাই জন্য এটি কর্মকর্তৃবাচ্যের কর্তা। এরপরে আমরা আসছি সাধনকর্তা। সাধনকর্তা হচ্ছে যখন কোনো একটা উপকরণ, কোনো একটা টুল, টুল বলতে যন্ত্র, যখন কর্তা হিসেবে কাজ করে। কীরকম? ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। ঢেঁকি একটা যন্ত্র, সেটাই কর্তা হিসেবে কাজ করছে, তাই জন্য এটি সাধনকর্তা। এরপর আলংকারিক কর্তা। যখন কোনো জড়বস্তুর ওপর জৈবিক চেতনা আরোপ করা হয় তখন সেটা হয়ে ওঠে আলংকারিক কর্তা। জড়বস্তুর ওপর জৈবিক চেতনা আরোপ করা হচ্ছে এবং মনে হচ্ছে সেই যেন কাজটা করছে। কীরকম? সূর্য আমায় মন্ত্র দিল। সূর্য কি সত্যিই আমায় মন্ত্র দিতে পারে? সূর্য তো জড়বস্তু, কিন্তু আমি তাকে কাব্যিকভাবে তার ওপর জীব চেতনা আরোপ করলাম এবং বললাম যে সূর্য আমায় মন্ত্র দিয়েছে, তাহলে এটা হচ্ছে আলংকারিক কর্তা। লাস্ট শ্রেণীবিভাগ অনির্দিষ্ট কর্তা। নামেই বুঝতে পারছো, যখন কর্তা নির্দিষ্ট থাকবে না। কীরকম? লোকে বলে। কে বলে এক্স্যাক্টলি আমি বলছি না, লোকে বলে সে নাকি ভারী শান্ত। কে বলে? আমি কি নাম বলছি কোনো? না, লোকে বলে, সেই লোক XYZ যে কোনো কেউ হতে পারে। তাহলে এই লোকে হচ্ছে অনির্দিষ্ট কর্তা। এই হলো তাহলে কর্তৃকারকের বিভিন্ন শ্রেণীবিভাগ, অর্থাৎ কর্তার বিভিন্ন শ্রেণীবিভাগ। আজ তবে এই পর্যন্তই।